এটা একটা সিরিয়াস জায়গা যেখানে দুটো অ্যাসপেক্ট আছে। এক, আমাদের ভারতের গ্রোথ স্টোরিটা যেটা, সেই গ্রোথ স্টোরিটা আটকে যাবে যদি এই অনুপ্রবেশ, এই এসআইআরগুলোকে বন্ধ করে দেওয়া হয়, অনুপ্রবেশকারীরা ঢোকে, জঙ্গিবাদ যদি আমরা বেশি করে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হই। এটা একটা দিক। আরেকটা দিক হলো পাকিস্তানি জঙ্গিরা কিন্তু বারবার করে বাংলাদেশের পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি এসে মিটিং করেছেন আমাদের কাছে নির্দিষ্টভাবে, আমি একদম কনফিডেন্সিয়াল যে ফাইল কাগজ মোহাম্মদ ইউনুসের টেবিলের, সেখান থেকে কোট করে সূত্রের খবর বলছি আইএসআই অ্যাক্টিভ রয়েছে ব্রাহ্মণবেড়িয়ার মতন বিভিন্ন জায়গাতে বাংলাদেশের, এবং অদ্ভুতভাবে এই 3 জঙ্গি তারা কিন্তু পূর্ব দিকে এবার এসেছে। টার্গেটটা হয়তো চিকেন স্নেক হতে পারে, টার্গেটটা বাংলা হতে পারে। বাংলাকে সবক শিখিয়ে ভারতকে সবক শেখানো। অরিত্র, দেখুন, দুটো পার্টে আনসার দিই। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষকে এখনও পশ্চিমের বিভিন্ন দেশগুলি উপনিবেশ হিসেবেই দেখে এবং দেখতে চায়। সেই জায়গায় ভারতবর্ষ তার যে পূর্ণ স্বরাজ কিংবা আত্মনির্ভর ভারত, এই কনসেপ্টকে যেভাবে আমরা বাস্তবায়িত করতে চেষ্টা করছি এখন বিভিন্ন রকমভাবে, সেটা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্র, বিজ্ঞান, বিভিন্ন জায়গাতে আমরা যেভাবে নিজেদের প্রতিষ্ঠা করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে পশ্চিমের দেশের খুব গাত্রদাহ হচ্ছে। এবং মডার্ন ডে ওয়ারফেয়ারে কিন্তু কলোনাইজেশনের স্টেপ 1 হচ্ছে কলোনাইজেশন অফ দ্য মাইন্ড, অর্থাৎ যে উপনিবেশে আমি উপনিবেশ তৈরি করতে যাব, আগে সেখানকার নাগরিকদের মাথায় এই ঔপনিবেশিক চিন্তাভাবনাটাকে ঢুকিয়ে দিতে হবে, যেইটা পশ্চিমের দেশগুলি ভায়া প্রেস, ভায়া বিভিন্ন রকম প্রোপাগান্ডা, তারা বারবার আমাদের মধ্যে এরকম একটা হীনম্মন্যতার ছাপ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ভারতবর্ষে এই মুহূর্তে কিছু হচ্ছে না, ভারতবর্ষে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, ভারতবর্ষের কোনো পলিটিক্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম কিচ্ছু কাজ করছে না। ফলে আমরা একটা সেলফ ডাউটে চলে এসেছি যে আমরা কি আদৌ সঠিকভাবে স্বাবলম্বী অবস্থায় রয়েছি। এই যে নিজেদের মধ্যেই মানসিকভাবে আমাদেরকে আগে দুর্বল করে দিয়ে এইবার কিন্তু একের পর এক পশ্চিমের দেশগুলো তারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে আক্রমণ করতে আরম্ভ করবে। এবং এর মধ্যে আমি একদম স্পেসিফিক্যালি আপনাকে বলছি যে এর মধ্যে একাধিক এনজিওর ফান্ডিংয়ের মাধ্যম দিয়ে যেভাবে বাংলাদেশকে অপারেট করা হয়েছে, আজকে বাংলাদেশে এই নৈরাজ্য ব্যবস্থার পেছনে যেভাবে আমেরিকান ফান্ডেড এনজিওগুলো কাজ করেছে, ভারতবর্ষও কিন্তু একটা বড় অঙ্কের ফান্ডিং এর মধ্যে ইনভলভ আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লাস্ট 2024 সালে বহু মানুষই জানেন না, প্রায় 8821টা হোয়াটসঅ্যাপ চ্যানেল, 2950টা টুইটার বা এক্স চ্যানেল, 3159টা ফেসবুক ইউজার অ্যাকাউন্ট, এইগুলোকে লাগাতার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। কারণ একাধিক পেজ যেটা বারবার স্ক্রুটিনির মধ্যে আনা হচ্ছে, তারা বিভিন্ন রকমভাবে ভারতবর্ষের হীনম্মন্যতার প্রোপাগান্ডাকে এমনভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে যেটা একসময় শুধু রাজনীতি বিরোধী না হয়ে দেশ বিরোধী হয়ে যাচ্ছে। এবং এই যে ক্রমাগত কেন্দ্রীয় সরকার এবং দেশ, এই দুটোকে এক জায়গায় মিলিয়ে ফেলে এই বিরোধী রাজনৈতিক দলগুলি এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে মোদির বিরোধিতা করবার অধিকার প্রত্যেক নাগরিকের আছে, কিন্তু দেশের বিরোধিতা করবেন না। এই জায়গাটাকে গুলিয়ে দিয়ে যে আমাকে যদি বিজেপির বিরোধিতা করতে হয়, আমাকে রাষ্ট্রদ্রোহী হতে হবে, এই রকম একটা মানসিকতা আস্তে আস্তে লেটেন্টলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি রাহুল গান্ধীর ইন্টারভিউটা দেখালেন, আমার খুব অবাক লাগছে। আপনারা জানেন নিশ্চয়ই যে কিছুদিন আগে এলাহাবাদ হাইকোর্ট একটা মামলা, পুরনো রিট পিটিশন রিওপেন করেছে, যেখানে রাহুল গান্ধীর বিদেশি পাসপোর্ট পাওয়া গেছে বলে এরকম ইনপুট আছে। 831 নম্বর মামলা, যেটা এখন পেন্ডিং রয়েছে। সিবিআই এবং অ্যান্টি করাপশন সেল সেটা ইনভেস্টিগেট করছে, কারণ তিনি উজবেকিস্তান, ভিয়েতনাম সহ আরও কোন কোন দেশে ইউকের পাসপোর্ট ব্যবহার করা গেছে বলে খবর আছে। এবার আসছে আপনার সেকেন্ড প্রশ্নে। দেখুন, বিহার দিয়ে ঢুকেছে, আপনাকে মাথায় রাখতে হবে, আমি যেটা বোঝার চেষ্টা করছি যে অনেক দিন পরে আপনি দেখুন জঙ্গিরা কিন্তু এতদিন কাশ্মীর, ওয়েস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম প্রান্ত এবং উত্তর দিকটাকে টার্গেট করছিল। এবার কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যখন আগামী দিন ভোট আসছে, আমাদের বিহারে ভোট আছে, বাংলায় ভোট আছে, এই সময় অদ্ভুতভাবে যেখানে এই দুটো জায়গাতেই বিরোধী দলগুলি এমনভাবে খেপিয়ে দিচ্ছে নাগরিকদেরকে যে এই ইলেকশন কমিশন আসলে ভুয়ো, এই সুপ্রিম কোর্ট আসলে ভুয়ো, এই পুরো নির্বাচন প্রক্রিয়াটা ভুয়ো, এই সময় আপনি দেখুন স্ট্র্যাটেজিক্যালি কিভাবে ইস্টার্ন ইন্ডিয়ায় একটা কিন্তু ফোকাস চলে এলো। এই 3 জঙ্গি 7 দিন আগে বিহারে ঢুকেছে বলে খবর আছে। এবং একটা খবর আপনারা মিস করে গেছেন, কিছুদিন আগে এই মুহূর্তে সেই ভদ্রলোক মোহাম্মদ আরিফুজ্জামান বসিরহাট আদালতের নির্দেশে 14 দিনের জেল কাস্টডিতে রয়েছেন। এবং তার অন্যায়, তিনি একজন বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি প্রাক্তন পুলিশ কর্তা, এসিপি,
তিনি হঠাৎ করে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে বেআইনিভাবে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছিলেন। তিনি এই মুহূর্তে বসিরহাট কোর্টের নির্দেশে তিনি কাস্টাডিতে রয়েছেন, 14 দিনের জেল হেফাজতে রয়েছে। ফলে এই রকম একটা পরিস্থিতিতে যেখানে একদিক থেকে ক্রমাগত অনুপ্রবেশ হচ্ছে, সেইটাকে যদি আমরা না আটকাতে পারি, আজকে আপনার এই স্টুডিওতে সেট আপ করা হয়েছে যে জায়গাটা খুব সুন্দরভাবে বলার চেষ্টা করি। আজকে এই জায়গায় আমরা জানি যে আমার 10 জনকে আমি এখানে অ্যাকোমোডেট করতে পারি। যেই মুহূর্তে 10 জনের জায়গায় আমি 20 জন এখানে ঢুকিয়ে দেবো, তখন কিন্তু একটা মারামারি করতে হবে এবং অনুষ্ঠানটা ডিসব্যালেন্স হয়ে যাবে। এই যে ব্যালেন্স বা সাম্য রাখার জন্য আমার জমি, আমার জল হাওয়া, আমি ট্যাক্স দিচ্ছি, আমার দেশের নাগরিকরা নিজেরা যা উপার্জন করছেন তার অংশ কর হিসেবে দিচ্ছেন, সেই করের টাকায় নাগরিকদের জনসেবাগুলি হচ্ছে। ফলে সেই জায়গায় একজন অযাচিত অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে থাকবেন, আর ভোটের জন্য তাদেরকে হরেক মাল 10 টাকায় আধার কার্ড দিয়ে সেই অনুপ্রবেশকারী আসলে লস্করি তৈবার লোক না জৈশ-ই মোহাম্মদের লোক আমি দেখব না। আজকে 7 দিন আগে বিহারে ঢুকেছে, আপনি খুব সঠিক জায়গাটা ধরেছেন যে কে জানে এই মুহূর্তে সে কলকাতার নিউ টাউনে বসে নেই, কিংবা সে আজকে শিলিগুড়িতে বসে নেই। ফলে এইটা অত্যন্ত একটা সংকটজনক পরিস্থিতি। আমি বারবার বলছি পশ্চিমবঙ্গের প্রশাসনকে, কনক্লুডিং রিমার্ক এটাই বলবো যে আপনারা দয়া করে রাজনৈতিক বিরোধিতাটাকে দেশ বিরোধিতার জায়গায় নিয়ে যাবেন না। প্রত্যেকটা ডকুমেন্টকে এইভাবে আজকে ছেলে খেলার জায়গায় যখন যাকে পারছেন বুকে জড়িয়ে নিচ্ছেন, সে রোহিঙ্গা না সে অনুপ্রবেশকারী না সে সন্ত্রাসবাদী, সেটা দেখার প্রয়োজন বোধ করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।